আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এ পর্বে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর অধ্যায় 17 পরিসংখ্যান। আজকে আমি পরিসংখ্যানের একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করব, যা আমি গত পর্বে একটি সৃজনশীল থেকে 12টি প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। যারা ওই 12টি প্রশ্ন না দেখেছ, কাইন্ডলি তোমরা প্রথম পর্ব থেকে 12টি শুধুমাত্র প্রশ্নগুলো দেখে এসো, কারণ উপাত্ত থেকে অর্থাৎ পরিসংখ্যান থেকে এই 12টি প্রশ্ন যে সলভ করবে তার 10-এ 10 পাওয়া কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো আমি চাই তোমরা আমার দেয়া 10টি প্রশ্ন বা 12টি প্রশ্ন সলভ করো। ওকে, যারা এই প্রশ্ন পর্বটা এখনও দেখোনি, কাইন্ডলি তোমরা গিয়ে প্রথম পর্বে প্রশ্নগুলো দেখে এসো। তো সেই প্রশ্ন পর্বেরই একটি প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটি এটাই ছিল আমাদের উপাত্ত। একটি উপাত্ত দিয়ে আমি 12টি প্রশ্ন দিয়েছিলাম। ওকে, প্রথম প্রশ্নটা ছিল বিন্যস্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা সহ লিখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা আর অন্যভাবে আসতে পারে। সেটা কিভাবে দেখো, বিন্যস্ত উপাত্তের মধ্যক ও প্রচুরকের সূত্র বিবরণ দাও, এভাবে আসতে পারে। আবার আসতে পারে বিভিন্নভাবে এটার ভাষাটা লেখা থাকতে পারে। হ্যাঁ, আবার আসতে পারে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করো বা প্রতীক সহ বিশ্লেষণ করো। যেভাবেই আসুক বন্ধুরা, উত্তর কিন্তু একটাই। ওকে, দেখো বিন্যস্ত উপাত্ত বলতে কি বুঝি, মনে রাখবে যেগুলো এরকম গড় করা থাকবে আমরা ওগুলোকে বিন্যস্ত উপাত্ত বলবো। আর অবিন্যস্ত উপাত্ত কোনগুলো, যেগুলো কিনা নাম্বার মানে সংখ্যাগুলো শুধু সংখ্যা দেয়া থাকবে। ওকে, তো আমার মতে পরীক্ষায় যে গড় করাটা থাকে বিন্যস্ত উপাত্ত, তার থেকে কাজ করা খুব সহজ, তাই আমি এটাই নিয়ে এসেছি। ওকে, দেখো তাহলে আমাকে বলেছে মধ্যক ও প্রচুরক নির্ণয়ের সূত্র বর্ণনা সহ লেখো বা প্রতীক বা সিম্বল সহ লিখো। দেখো মধ্যক নির্ণয়ের সূত্রটা কি ছিল, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন বন্ধুরা আমাকে তো সিম্বল সহ লিখতে হবে, তাই আমি প্রতিটাকে L মানে কি তোমাকে এটা জিজ্ঞেস করেছি। L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণীটা তুমি বুঝবে কি করে, যে মধ্যক শ্রেণী বলতে কি বোঝায়, এই যে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 71, প্রত্যেকটা একটা করে শ্রেণী, এগুলোকে শ্রেণী বলে। আর এগুলোর নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হলো গণসংখ্যা। তোমাকে বুঝিয়েছে এত থেকে এত শ্রেণীর গণসংখ্যা হলো এত, এত থেকে এত গণসংখ্যা এত, এত থেকে এত শ্রেণীর গণসংখ্যা এত। এখন তোমাকে বলেছে L মানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন তুমি চিনবে কি করে কোনটা মধ্যক শ্রেণী, এটা 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 আমি কি জানি? তো এটার একটা পদ্ধতি আছে বের করার, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তোমরা এখন শুধুমাত্র এটা মনে রাখো যে L মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, কারণ সূত্রটা তোমরা মুখস্থ করতেছ। ওকে, n মানে কি, এই যে n মানে গণসংখ্যা, অর্থাৎ এই যে গণসংখ্যাগুলোকে বোঝানো হয়েছে। fc মানে কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। যেটা মধ্যক শ্রেণী থাকবে, ধরে নাও এটা যদি মধ্যক হয়, তার পূর্ববর্তী অর্থাৎ আগের শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। আমাকে তো ক্রমযোজিত সংখ্যাটা বের করে নিতে হবে, তারপরই না পাবো। বলছে কি fc অর্থাৎ এই যে দেখো ক্যাপিটাল F থাকবে এখানে, ক্যাপিটাল fc মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এবার h মানে কি, h মানে হলো শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। হাস্যকর কথা কি জানো, আমার অনেকেই শ্রেণী ব্যক্তি মানে আবার বলে শ্রেণী ব্যক্তি আবার শ্রেণী ব্যবধান, জিনিসটা কি আসলে দুটোই এক জিনিস। অনেকের আমার স্টুডেন্টের মধ্যে ম্যাডাম শ্রেণী ব্যক্তি আছে, শ্রেণী ব্যবধান তো নেই। হ্যাঁ, এটা একই জিনিস, অথচ বুঝতে ভুল। হ্যাঁ, h মানে শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান, তুমি যে নামে যে কোনো নামে বলতে পারো।
আচ্ছা, এফ এম মানে কি? এটা কিন্তু স্মল এফ আছে, এটা কিন্তু ক্যাপিটাল এফ আছে, এখানে কিন্তু স্মল এফ আর পাশে এম, অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক যদি ধরো এটা যদি মধ্যক হয়ে থাকে তাহলে তার গণসংখ্যাটাকে ইঙ্গিত করছে। ওকে, এবার এসো আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা দেখি। এটাও তাই বলেছে, প্রতীক সহ গণনা দিতে বলেছে। আচ্ছা, এখানে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ2 ইন্টু এইচ, এল প্লাস এফ ওয়ান বাই দেখো এফ1 মাইনাস এফ2 ইন্টু এইচ। এখানে এল কি? এখানেও কিন্তু এল ছিল, আমি তো এটা মধ্যক করতেছি, তাই তোমাকে বলতে হবে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। আর এখানে তো আমি প্রচুরক করছি, তাই এটা হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। ওকে, আচ্ছা, এফ1 মানে কি? এফ1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের শ্রেণীর গণসংখ্যাকে তুমি বিয়োগ দিবে। এখন এটা একটু সহজে বলতে পারছি, প্রচুরক শ্রেণী কোনটা? যে গড়ে গণসংখ্যাটা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। নিশ্চয়ই এটা এই প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীকে, এটা থেকে এটাকে বাদ দিলে যা থাকবে তাই হবে এফ1 এর মান। আবারও বলছি, এই যে 20 থেকে, অর্থাৎ প্রচুরক শ্রেণী হলো এইটা, কারণ গণসংখ্যা তার মধ্যে বেশি আছে। আর এটা থেকে এটা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যাকে বাদ দিলে তুমি যা পাবে তা হবে তোমার এফ1। আবার প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীকে যদি তুমি বাদ দাও তাহলেই হবে তোমার এফ2। তাহলে কি তুমি লিখতে পারো না যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা? ওকে, এটা হবে এফ2 এর মান। আর এফ1 কে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাকে বিয়োগ করবে। আচ্ছা, এইচ মানে কি? একই শ্রেণী ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান। এটার মানে কি? মানে হলো এটা থেকে এটা কত, ব্যবধানটা কত, এটা থেকে এটার ব্যবধান কত। আর বন্ধুরা, এটা যেহেতু বিন্যস্ত উপাত্ত, তোমাকে কি করতে হবে? যা আছে তা থেকে গুনতে হবে। ওকে, দেখো এটা কি 46, 46, 47, 48, 49, 50, অর্থাৎ যা আছে আমি তা থেকে গুনেছি, তাদের ব্যবধান হয়েছিল 5। ওকে, তো আমার এই যে গত পর্বে আমি প্রশ্নগুলো দিয়েছিলাম না পর্ব 1-এ, সেখানকার একটি প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেল। ওকে, ওকে বন্ধুরা, আমি এখন গত পর্ব থেকে 2 নং প্রশ্নটা এনে সমাধান করব। চলো বন্ধুরা, আমরা 2 নং প্রশ্নের সমাধান করি। এখানে দেখো কি বলা আছে, এই যে কতগুলো সংখ্যা অর্থাৎ উপাত্ত দিয়ে দিয়েছে, 19, 38, আর কত 19, 38, 27, 60, 36, 18, 22, 24, 26, 28, আর কি আছে 21। এর মধ্যক নির্ণয় করো। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত আর এটা কিন্তু বিন্যস্ত। তোমাকে 2 নঙে এটা দিয়ে দিয়েছে মধ্যক নির্ণয় করার জন্য। মধ্যক কিন্তু 2 ভাবে নির্ণয় করা যায়, একটা হলো বিন্যস্ত উপাত্ত থেকে, আরেকটা হলো অবিন্যস্ত উপাত্ত থেকে। ওকে, এবার আমাদেরকে বলা হয়েছে অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করে। এই যে এগুলো আমরা কি করব, প্রথমে একটা সূত্র দেখে নিই আমরা। এই অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমত আমাকে দেখতে হবে দুটো সূত্র, একটা হলো মধ্যক বিজোড় মধ্যক, আরেকটা হলো তোমার জোড় মধ্যক। এই যে দেখো, বিজোড় মধ্যকের আলাদা একটা সূত্র থাকে, অর্থাৎ এই সংখ্যাগুলো যদি বিজোড় হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা হলো জোড় মধ্যক। ধরো এটা নাই, তাহলে তো বিজোড় হবে। তো 2 ভাবে এটা করা যায়। জোড় মধ্যকের সূত্র হলো n প্লাস, বিজোড় মধ্যকের সূত্র n+1/2 তম পদের মান। আরেকবার বলছি, দেখো বিজোড় মধ্যক যদি হয়, অর্থাৎ এই সংখ্যাগুলোর সংখ্যা যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যদি থাকতো, বা যে কোনো বিজোড় সংখ্যা থাকলে আমরা এই সূত্র লিখে মান বসাবো। হ্যাঁ, দেখো n+1/2 তম পদের মান। হ্যাঁ, যত তম পদের মান হবে, যত নাম্বার বের হবে অততম পদের মান। এবার যদি এটা জোড় হয় তখন কি করব, তখন আমার সূত্রটা একটু বড় হয়ে যাবে। সূত্রটা কেমন হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ওকে, তো চলো আমাদের এখানে আছে প্রথমত আমাদের আছে
জোড়মধ্যক দেয়া আছে, সো আমরা জোড়মধ্যকটা আগে নির্ণয় করে ফেলি। ওকে, তো প্রথমতই মনে রাখতে হবে মধ্যক নির্ণয় করতে গেলে তোমাদেরকে এটা সাজিয়ে নিতে হবে, অর্থাৎ বিন্যস্ত করে নিতে হবে। এটা তো অবিন্যস্ত আছে, সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। ওকে, এগুলোকে তুমি ছোট থেকে বড় সাজাতে পারো, আবার বড় থেকে ছোট সাজাতে পারো। সো আমি একটু বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় করে সাজিয়ে পাই। দেখো এখানে সবচেয়ে ছোট আছে কে? 18, আমি লিখে ফেলি। এখানে আছে এটা, এটা লিখে ফেলেছি। এখন আছে 19, আর কি আছে? 29, তার মানে 21 আছে। আমি এটা ছোট থেকে বড় সাজিয়ে ক্রমানুসারে সাজাচ্ছি। হ্যাঁ, 21, এখন তোমার কাছে আছে 22, আছে 24, আচ্ছা, তারপর কি আছে? 24, এখানে আছে আরো 26 আছে। ওকে, 26, তারপরে আছে 27, তারপরে আছে 27 চলে গেছে, 26 চলে গেছে, এখন তোমার কাছে আছে 28, আর কি রয়ে গেছে? 28ও চলে গেল, এখন আছে 36 আর 38। সো আমি এখানে লিখে দিতে পারি 36 আর 38। বন্ধুরা, আমি এটাকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিয়েছি, মনে রেখো। যদি এমন, হ্যাঁ, এটাকে অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয় করতে হয়, তখন তোমাকে হয় ছোট থেকে বড়, আর না হয় বড় থেকে ছোট সংখ্যাগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে। তো চলো আমরা, যেহেতু এটা দেখা যাচ্ছে 1 2 3 4, দেখো এটা এটা জোড় মধ্যক, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, নাকি 11টা না 10টা? তো 1 2, ও এটা তো আমাদের প্রশ্ন নংটা, এটা তো মিলে গেছে। এটাকে এইভাবে করে ফেলি। ওকে, দেখো এটা 1 2 3 4 5 6 7 8 9 10টা, অর্থাৎ আমরা এই জোড় মধ্যকটাকে কাজে লাগাবো। হ্যাঁ, এখানে কিভাবে লিখতে হবে দেখো, এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা কত? 10, যা জোড়। ওকে, সুতরাং আমি জোড় মধ্যকের সূত্রটা লিখে ফেলবো। জোড় মধ্যকের সূত্র লিখব। জোড় মধ্যক সমান সমান, দেখো ওই যে দেখো নিচে হবে 2 আর উপরে হবে n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 কত? তম পদ। ওকে, দেখো বন্ধুরা, আমি এই সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। কেন? কারণ এখানে 10টা সংখ্যা আছে যা জোড়। ক্লিয়ার? জোড় মধ্যক n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমি শুধু এখানে একটু কষ্ট করে মানটা বসিয়ে নেব। এখানে হবে 2, আর এই যে n বাই 2, 2 এর 2, n এর জায়গায় কত বসবে? অর্থাৎ এই যে সংখ্যা, হ্যাঁ, উপাত্তের সংখ্যা, আমি এখানে n ও লিখে দিতে পারতাম। দাঁড়াও, উপাত্তের সংখ্যা এই যে n ইকুয়াল 10, তাহলে n এর মান এখানে কি বসাচ্ছ? 10। এত তম পদ যোগ, এখানে আর দেখো শুধু মান বসাও, এখানে 10 প্লাস 1 তম পদ। ওকে, এখন দেখো এখান থেকে কি পাচ্ছ তুমি? এখানে আছে কত?
আর 10 ডিভাইডেড বাই 2 মানে ভাগ করলে কত পাচ্ছ এখানে 5 তম পদ যোগ এখানে দেখো বন্ধুরা 10 কে 2 দিয়ে ভাগ করো তো 10 ডিভাইডেড বাই 2 মানে 5 আর যোগ 1 তার সাথে তাহলে 6 এখানে আমি কত পেয়েছি 6 তম পদ এততম পদ। হ্যাঁ বন্ধুরা এখন দেখো আরেকটু আছে, দেখি আমার ক্যামেরা এইটুকু আসছে কিনা নিচের অংশটুকু, হ্যাঁ আসছে। আচ্ছা বন্ধুরা দেখো এ হলো 2 আর এই জায়গায় 5 তম পদ মানে কি 1 2 তুমি কিন্তু উপর থেকে গুনবে না, যে সাজিয়েছো তুমি, হ্যাঁ এই যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে তুমি সাজিয়েছো, ওই সাজানো থেকে 5 তম পদ অর্থাৎ কি 1 2 3 4 5 ওকে নিবা। ওকে তুমি এখানে ওর নাম লিখবে যোগ আর কি বলেছে 6 তম 5 আর 6 এটা অর্থাৎ মধ্যপদের যোগফল, এই যে এখানে লিখে ফেলছি 26। এখন দেখো এদের যোগফল কত আসছে, এদের যোগফল আসে কত বন্ধুরা দেখো তো নিশ্চয়ই 15। ওকে এখন এটা যদি তুমি ডিভাইড করো তোমার কি দাঁড়াচ্ছে 25, এটাই তোমার মধ্যক। ওকে আমি একটু ক্যামেরা দেখছি, হ্যাঁ আসছে, তার মানে এটাই তোমার মধ্যক, এটা তুমি অ্যানসার দিতে পারো। ওকে এইটাই তোমার মধ্যক। প্রথম কি করেছি শুধুমাত্র সংখ্যাগুলো গুনেছি, দেখেছি জোড়, তাহলে জোড় মধ্যকে এখানে ছোট থেকে বড় আমি সাজিয়ে নিয়েছি, বলেছি উপাত্তের সংখ্যা 10 যা বিজোড় আর জোড় মধ্যকের যা জোড়, সো জোড় মধ্যকের সূত্রটা আমি লিখে ফেলেছি, শুধু মান বসিয়েছি কাজ করেছি আর যা বের হয়েছে তাই আমার মধ্যক। ওকে এখন বন্ধুরা যদি এটা বেজোড় বলতো, ধরো তোমাকে বলে দিচ্ছে যে যে কোনো একটা সংখ্যা নেই, অর্থাৎ ধরো আমি এটাকে মুছে ফেললাম, হ্যাঁ এই যে এটা নেই, ধরে নাও এটা নেই, ধরে নাও তোমার হাতে এটা নেই, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 তাহলে তো বেজোড় হতো তাই না? তখন তুমি কিভাবে করতে, সেম ভাবে তোমাকে ছোট থেকে বড় সাজাতে হতো সেম, কিন্তু এখানে যেহেতু 21 তাহলে 21টা তুমি এখান থেকে মুছে ফেলো, তাই তো এইভাবে তুমি ছোট থেকে বড় বিজোড়ের সমূহ সাজাবে, একদম ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো সাজিয়ে তোমাকে কি করতে হবে, এখানে উপাত্তের সংখ্যা 9 অবশ্যই কিন্তু সাজাতে হবে, সেটা জোড় হোক আর বেজোড়ই হোক, প্রথমত তোমাকে এটা সাজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি ধরে নাও আমি সাজিয়েছি আর এই যে সংখ্যা ছিল সেটা এখান থেকে মুছে ফেলেছি, তো এখানে লিখতে পারি যে যদি বেজোড় হয় তখন তোমরা কি করবে, তাই এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা 9 যা বিজোড়, এইভাবে লিখে ফেলবে, লিখে বিজোড়, হ্যাঁ তো সুতরাং দিয়ে এখন তো আর জোড়ের সূত্র লিখবে না, তাহলে তো তোমাকে বেজোড়ের সূত্র লিখতে হবে, সো বিজোড় মধ্যক ইকুয়াল টু n প্লাস 1 তম পদ, তম পদের মান। ওকে সূত্র দুটো একদম মুখস্থ করে ফেলবে। এখন দেখো এখানে n এর মান কত ছিল 9 আর এখানে কত 1, ওকে তো এই হলো তম পদের মান দিয়ে দিচ্ছি, এই হলো 2, এখানে থাকছে কত নিশ্চয় 10 হয়ে যাচ্ছে, 10 হয়ে গেলে তোমার এখানে ডিভাইড করলে থাকছে 5 তম পদের মান, এটাও তম, শেষেরটা একটু লিখে দিচ্ছি তম পদের মান, তম পদের মান। দেখি ক্যামেরাটা কি আসছে নাকি, হ্যাঁ আসছে। এখন দেখো বন্ধুরা এটা কিন্তু মধ্যক নয়, এবার 5 নাম্বার পদে কে আছে তোমার এততম পদের মান, তার মানে 1 2 5 নাম্বার ঘরে কে আছে 1 2 3 4 5, অর্থাৎ এখানে 26, অর্থাৎ এই যে 26 এই 26 হচ্ছে যদি বেজোড় হয় 26 হয় তোমার এই যে, সুতরাং
নির্ণয় মধ্যক কত হবে 26। ওকে, এটা পঞ্চমতম পদের মান হবে 26। 1 2 তোমরা এইভাবে গুণে নিবে, 1 2 3 4 5। এটা কিন্তু তোমরা প্যাচ লাগাবে না। হ্যাঁ, জোড়ের সময় আমরা কি করব, জোড়ের সূত্র লিখব। জোড়ের সূত্র লিখে এ পর্যন্ত মান বসিয়ে দুইটা পদকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, এখানে যা আসবে তাই হবে আমার মধ্যক অর্থাৎ মধ্যপদের যোগফলের গড়। এবার আসো, আর বেজোড়টা কি করেছি, সূত্র লিখেছি, এততম পদ অর্থাৎ এত নম্বর গুণে লিখে ফেলেছি। ক্লিয়ার? জোড় আর বেজোড় যা কিছু আসো তোমাদের যেন প্রবলেম না হয়। এবার আমি আবার আগেরটা লিখে ফেলি। 1 এ হলো 1। ওকে, এই হলো তোমার আমার গত 1 নম্বর পর্বের 2 নং প্রশ্নের উত্তরটা আমি শেষ করেছি। এবার আমরা দেখব 1 নং পর্বের 3 নংয়ের প্রশ্নে কি আছে। বন্ধুরা দেখো 3 নংয়ে কি প্রশ্ন আছে। আমার প্রথম পর্বের প্রশ্নের পর্ব 1 এর 3 নংয়ে আমি দিয়েছিলাম সারণী থেকে মধ্যক নির্ণয়। আচ্ছা দেখো, এর আগে 2 নংয়ে আমরা কি করেছি, মধ্যক নির্ণয় করেছি, কিন্তু অবিন্যস্ত উপাত্ত থেকে। এটা কিন্তু অবিন্যস্ত উপাত্ত থেকে দুইভাবে করা যায়, একটা হলো জোড় মধ্যক আর একটা হলো বেজোড় মধ্যক। আর এটা কি বলেছে, সারণী থেকে, অর্থাৎ সারণীটা তো বিন্যস্ত করা থাকে, সো এটার সূত্রটা আলাদা। তো এই যে দেখো, এটা সূত্রটা আমি এখানে লিখে রেখেছি। কিভাবে দেখো, n প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আর এখানে দেখো এটার মিনিংটা কিন্তু আমরা 1 নংয়ে পড়েছি, তারপর আমি আরেকবার বলছি। l মানে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, কিন্তু মধ্যক শ্রেণী যে কোনটা তাই তো জানি না। এখন দেখো n/2 এর মান কিভাবে বের করবো তাও জানি না। fc মানে হলো ক্রমযোজিত সংখ্যা, কার, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। h মানে ব্যবধান, এটা জানি। fm মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীটা তো আমাকে বের করতে হবে বন্ধুরা। মধ্যক শ্রেণী বের করতে গেলে প্রথমেই তোমাকে কি করতে হবে, ক্রমযোজিত সংখ্যাটা বের করে ফেলতে হবে। চলো দেখি, ক্রমযোজিত সংখ্যাটা আমরা একটা সারণী তৈরি করব, সেখান থেকে ক্রমযোজিত সংখ্যা বের করে ফেলবো। হ্যাঁ, মধ্যক শুরু করছি। হ্যাঁ, মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী। হ্যাঁ, একটা দন্তাশয় হবে। আচ্ছা, আমরা কি করেছি দেখো, মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী। ওকে, সারণীটা কিভাবে তৈরি করব, হ্যাঁ দেখো বন্ধুরা, আমার এখানে যেহেতু জায়গা কম আমি অল্প করে দিয়েছি। দেখো, এই যে শ্রেণীটা, এই যে প্রথম ঘরটা থাকবে, এই যে প্রথম ঘরটা শ্রেণী, এগুলো কি, এগুলো হলো শ্রেণী ব্যবধান। তাহলে আমি লিখতে পারি না, শ্রেণী ব্যবধান। কেউ শ্রেণী ব্যক্তি লেখে, নো প্রবলেম। এখন কি থাকবে, এই ঘরে শ্রেণী যে ব্যক্তিটা তোমরা তো এই ঘর থেকে পেয়ে যাচ্ছ, মানে এই যে প্রথম ঘরটাই হলো শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি। আর দ্বিতীয় ঘরটা কি, গণসংখ্যা। এই যে আমি এখানে গণসংখ্যা লিখে দিচ্ছি, গণসংখ্যা। ওকে, এবার এটা কি থাকবে বন্ধুরা, এটাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এটাই হবে তোমার ক্রমযোজিত গণসংখ্যা। এখন তোমার দেখো এখানে কয়টা শ্রেণী আছে, 1 2 3 4 5টা, আরো অনেকটা থাকতে পারে। আবার ভেবো না যে আমি মিসটা 5টা দিয়েছি, মনে হয় 5টা দিন না, আরো অনেক থাকতে পারে, নো প্রবলেম। তোমরা এটা যদি 5টা থাকে তোমরা 5টাই দিবে। এই হলো 1টা 2টা 3 4, এ হলো 5। ওকে,
সবগুলো মোটামুটি সোজা হয়েছে, শেষেরটা কেন আমার বাঁকা হয়েছিস। ওকে, দেখো বন্ধুরা, এই যে দেখো আমি কি করবো, এই যে শ্রেণী যে কয়টা আছে আমি এখানে বসিয়ে দেব। 46 থেকে 50, তারপর আছে কত 51 থেকে 55, তারপর আছে কত 56 থেকে 60, তারপর আছে 61 থেকে 65, তারপর আছে কত 66 থেকে 71। এখন গণসংখ্যাগুলো যা আছে দেখো বন্ধুরা, যা আছে আমি তাই বসাবো দেখে দেখে। এই শ্রেণীতে গণসংখ্যা আছে 5 অর্থাৎ 5 জন, এখানে আছে 10 জন, এখানে আছে 20, এখানে আছে 15 অর্থাৎ 15, আর এখানে আছে 10। ওকে, এবার আমার প্রয়োজন হলো ক্রমযোজিত সংখ্যা, অর্থাৎ তোমরা সবসময় মনে রাখবে মধ্যক নির্ণয় করার জন্য মাস্ট বি তোমাকে ক্রমযোজিত সংখ্যা নির্ণয় করতে হতে পারে। আর দেখো কিভাবে, এই যে প্রথম যে সংখ্যাটা থাকবে গণসংখ্যার ঘরে, যে প্রথম যে সংখ্যাটা থাকবে তোমরা অন্ধের মতো এটাকে এভাবে উঠিয়ে ফেলবে, যা আছে তাই। এখন দেখো এটা আমি এইভাবে যা আছে তাই দিয়ে দিয়েছি, আর এখানে যে বসবে এটা এটার সাথে যোগ হবে। ওকে, 10 আর 5 কত, এখানে হয়ে যাবে 15। এবার নিচের অংশে যে কোনাকুনি গুণ হবে। ওকে, তো 15 আর 20, তো যদি তুমি যোগ করো তাহলে কত আসছে, 10 20 35, হ্যাঁ, অর্থাৎ 35। আর এখন দেখো 15 আর 35 যদি তুমি যোগ করো কি হবে, 30 আর 10 হলো 40, এই হলো 50 মানে 50। এবার দেখো আরেকটা ঘর আছে, এখন 50 আর হলো 10 হয়েছে কত 60। ওকে, প্রথমটা থাকবে সোজাসুজি যা আছে তা, তারপর অ্যারো চিহ্ন অনুযায়ী তুমি শুধু যোগ করে যাবা একটার পর একটা, তাহলে তুমি ক্রমযোজিত গণসংখ্যাটা পেয়ে গেছো। আর ক্রমযোজিত গণসংখ্যা যদি পেয়ে যাও, এখন তোমাকে কার মান বের করতে হবে, এই যে n/2, n/2 এর মান আমরা কিভাবে বের করব দেখো। এখন দিয়ে n/2 অর্থাৎ এটা কি n/2 মানে কি গণসংখ্যা, এটা গণসংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করতেছো। এখন কি করব আমরা, এই যে দেখো n/2 এর মানটা কিভাবে করব, n এখানে কত ছিল, মোট কতজন ছিল দেখো তো, টোটাল কিন্তু 60, হ্যাঁ, টোটাল কিন্তু 60, এতজন কিন্তু তোমার প্রশ্নের মধ্যে এতজন উল্লেখ করা আছে। দেখো 5 10 আর আছে এখানে 20, কত আছে ধর 30, আর এখানে আছে কত 40, এ হলো 50, আর মোট পেলে 60 জন, আর এটাও কিন্তু আমার 60 হয়েছে। তো n/2 মানে এত, ইকুয়াল এখানে কত আসছে ডিভাইডেড বাই 30। হ্যাঁ, দেখো এইবার এই যে 30 দেখছো না, এইটা তোমাকে খুঁজে বের করতে হবে এখানে কোথায় আছে। দেখো বন্ধুরা, আমি প্রথম কি করেছি, ক্রমযোজিত গণসংখ্যার একটা ছক বের করেছি। মধ্যক নির্ণয় করতে ক্রমযোজিত গণসংখ্যার একটা ছক প্রথমে তৈরি করতে হয়, তারপর n/2 এর মান বের করতে হয়, এর মানটা ক্রমযোজিত গণসংখ্যার কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো বন্ধুরা, এখানে 5 আছে, এখানে তো 30 নেই, এটা বোঝাই যাচ্ছে। এখানে আছে 15, এটা একটু বড় করে দিচ্ছি, এটা এখানে আছে 15, তার মানে এখানে 30 নেই, বোঝা যাচ্ছে। কিন্তু এই যে এটা দেখো 35, তার মানে এখানে কিন্তু 30 উপস্থিত, আর এখানে 50, তার মানে এখানে নেই, ওভার হয়ে গেছে। 60 এখানে নেই, তার মানে এই যে n/2 এর মানটা কোথায় আছে, এই যে 35 যে ঘরটা, অর্থাৎ এই ঘরের মধ্যে আমার এই n/2 এর মানটা উপস্থিত আছে। সো এই সিরিয়ালি দেখব তাদের শ্রেণীটা কোনটা, এই সেই শ্রেণী। ওকে, দেখো এটাই হবে তোমার মধ্যক শ্রেণী। আমি কিভাবে মধ্যক শ্রেণীটা বের করলাম, প্রথমত একটা ক্রমযোজিত গণসংখ্যার ছক বের করেছি, তারপর n/2 এর মান বের করেছি, দেখেছি যে এই মানটা ক্রমযোজিত সংখ্যার কোথায় আছে, দেখি যে 35 এর মধ্যে আছে, তো ব্যাগে চলে গেলাম, এই যে শ্রেণীটাই হবে আমার মধ্যক শ্রেণী। ওকে, এখানে n/2 এর মান কত 30, যা মধ্যক শ্রেণীতে উপস্থিত, তাই না, যা ক্রমযোজিত সংখ্যা কোন ঘরে অবস্থিত, এইটা, হ্যাঁ 35, তার মানে তার মধ্যক শ্রেণী কি হবে এটা, যা কোন শ্রেণীতে, এত 30 যা 60 থেকে 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত।
অবস্থিত। সুতরাং মধ্যক কি হবে, এখানে আমি তো কাজ করব, এত শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী এত 56 60। এখন আর আমাদের টেনশন নেই। আমাদের এত সময় বেজাল ছিল যে আমরা এই যে এল এর মানটা মানে কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। সো আমাকে তো মধ্যক শ্রেণী আমি বের করে ফেলেছি, সো আমি তো নিম্ন সীমা এখন বের করতে পারবো। নিম্ন সীমা বলতে কি বুঝেছি, এখানে আছে 56 আর এখানে আছে 60, তার মানে ছোট সংখ্যাটা। ওকে, তো আমার এই এল এর জন্য এল কে বের বল, এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণী যদি না চিনি তাহলে এর মান বসাবো কি করে? এর মধ্যক শ্রেণী বের করার জন্য আমাকে ক্রমযোজিত সংখ্যার একটা সারণী তৈরি করতে হয়েছে। তারপর n/2 এর একটি মান বের করেছি, দেখেছি 30 হয়েছে। এই মানটা এই ক্রমযোজিত সংখ্যার কোন ঘরে আছে, দেখি যে যেই ঘরে তার অবস্থান থাকবে সেই শ্রেণীটাই হবে আমার মধ্যক শ্রেণী। আর এই মধ্যক শ্রেণীটা যদি পেয়ে যাই, এল এর মানও আমি পেয়ে যাই। এল এর মান কত? 56। হ্যাঁ, ওকে। তো আবার বলেছে n/2 এর মান তো 30 বের করেছি। আবার এফসি মানে কি মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা। এই যে দেখো মধ্যক শ্রেণী এটা, তার আগে এটা তো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আগের শ্রেণীর ক্রমযোজিত সংখ্যাকে লিখতে বলেছে, এই যে 15 কে লিখতে বলেছে। তারপর এফএম মানে কি, এই হলো মধ্যক শ্রেণী কোনটা, এটা তার গণসংখ্যা অর্থাৎ 20 মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচ মানে কি, তাদের হলো ব্যবধান। ওকে, এখন আমরা সুতরাং মধ্যকটা নির্ণয় করে ফেলতে পারি। হ্যাঁ, খুব সহজ। সুতরাং মধ্যক সমান আমরা কি করব, এই যে সূত্রটা লিখে ফেলব, L প্লাস n/2 ক্যাপিটাল FC ইন্টু H কত FM। ওকে, এখন শুধু মান বসাও। দেখো এল মানে কি বলেছিলাম, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে হলো 56। তারপর প্লাসের প্লাস, n/2 এর মান এখানে কত পেয়েছিলে 30, এই যে n/2 তার মান পেয়েছে 30। তারপর কি আছে, দিয়ে দাও ব্র্যাকেট মাইনাস এফসি মানে কি, এফসি মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই হলো তোমার মধ্যক শ্রেণী। আর তার মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যা হলো 35। এটা তোমাকে বলেনি, বলছে আগেরটা অর্থাৎ পূর্বেরটা, অর্থাৎ আমার এখানে 15 বসবে। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা গুণ হবে এখন কত, এইচ এর ব্যবধান কত, তাদের মধ্যে 5, এইচ মানে ব্যবধান। আর এফএম মানে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই হলো তোমার মধ্যক শ্রেণী, তার গণসংখ্যা হবে 20। ওকে বন্ধুরা, দেখো এখন দেখো আমরা এই যে এটার কাজটা আমরা আগে করে নিব। এ হলো 56 প্লাস 30 অর্থাৎ 30 থেকে 15 চলে গেলে তোমার এখানে থাকছে কত, 15 অর্থাৎ 15 থাকছে, গুণ এখানে দেখো 5, এখানে 20। এখন দেখো যেহেতু গুণের কাজ আগে করতে হয়, তোমাকে এইটা দেখো ইচ্ছে করলে খুব সহজ অঙ্কটা করা যায় ক্যালকুলেশনে। দেখো কত, 5 15, এটা কিন্তু উপরের, এরা দুইজন কিন্তু উপরের। হ্যাঁ, এরা দুইজন উপরে, 5 15 কত 75, আর নিচে হবে 20। আর এই যে এখন মান বসায় দাও, আর এই যে 75 কে কত দিয়ে, 20 দিয়ে ভাগ করে দাও। ক্যালকুলেটরটা তোমার কাছে থাকবে, 75 ডিভাইডেড বাই 20 কত আসবে, এসডি তে চাপ দাও 3 এখানে আসছে 3.75। ওকে, এখন এই দুইটাকে আবার যোগ করে দাও, প্লাস কত 56, এসডি তে দিয়ে দেখো এখানে আসছে 59.75। এই ছিল তোমার মধ্যক, এই হলো অ্যান্সার। হ্যাঁ বন্ধুরা দেখো তোমরা, আমি কিছুই করিনি, শুধুমাত্র সূত্রটা লিখেছি। এই 56 এ 56 আর এই দুইটা, এটা আগে করেছি কারণ কি এটা ব্র্যাকেট দেওয়া আছে। আমরা জানি যে কোনো সরল অঙ্কের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, তাই আমি এই যে 15টা আগে লিখেছি। তো এখন এখানে আসছে আবার গুণের কাজ, 15 ডিভাইডেড বাই
5/20, তো আমি দেখেছি এই দুইটা গুণাকারে আছে, এই দুইটা গুণাকারে আছে 5 15 কত 75 লিখে ফেলেছি, তারপর /20 আর 15 15 লিখে রেখেছি, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে 3.7 বের করেছি, এই দুইটাকে যোগ করেছি আর আমার অঙ্ক শেষ হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, এটাই ছিল আমাদের সারণী থেকে মধ্যক, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক। আর আমার দ্বিতীয় পর্বটা এই 3টা প্রশ্ন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমার আরও আছে, যেহেতু আমি 12টা প্রশ্ন দিয়েছি, আমার আরও রয়ে গেছে 9টা প্রশ্ন। আমি পরবর্তী পর্বে আরও 3টা দিয়ে দিব, এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আর আশা করি এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝে করো, তাহলে উপাত্ত নিয়ে তোমাদের, অর্থাৎ পরিসংখ্যান নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আর না করলেও হবে। আর এ থেকে তোমরা 10 পেতে কেউ বাধা দিতে পারবে না ইনশাল্লাহ, তোমরা সঠিকভাবে করে নিও। ওকে বন্ধুরা, আমি আমার পর্বগুলো যদি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।